This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবরে আমরা নজর রাখবো দিল্লির কোর্টে খুন। দিল্লির সাকেত কোর্টে খুন এই মুহূর্তের বড় খবর। কোর্ট লকআপের মধ্যেই খুন বিচারাধীন বন্দী। কোর্ট লকআপের মধ্যেই খুন হয়ে গেলেন একজন বিচারাধীন বন্দী। তিহার জেলের 2 কয়েদির মারপিট, খুন আমান নামে এক কয়েদি। কিভাবে ঘটনা ঘটলো? নিরাপত্তারক্ষী ছিল না, কি হয়েছিল, ঘটনাটা ঠিক কি, সবটাই জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমাদের কাছে আসছে যে আজ সকালে এই বন্দীদের প্রত্যেকেই সাকেত কোর্টে পেশ করার কথা ছিল। তাদেরকে প্রিজন ভ্যানে নিয়ে আসা হচ্ছিল এবং তাদেরকে লকআপে ঢোকানো হচ্ছিল। ঠিক সেই সময় এই বন্দীরা নিজেদের মধ্যে মারামারি শুরু হয় এবং 3 জন বন্দী তারা নিজেদের মধ্যে মারামারি করে। 2 জন মিলে একজন বন্দীকে এতটাই মারে যে সে সেখানেই সংজ্ঞা হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে নিয়ে হাসপাতালে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমন নামের ওই বন্দীকে মৃত বলে ঘোষণা করা হয়। যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যখন বন্দীদের মধ্যে মারামারি হচ্ছিল সেই সময়তে পুলিশ কোথায় ছিল তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে। কারণ এই ঘটনা প্রথম নয়, এর আগে আমরা দেখেছি রোহিণী কোর্টের ভেতরে, সেখানে কোর্ট চলাকালীন বিচারক উপস্থিত থাকাকালীন সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, রোহিণী কোর্টে গুলি চলার ঘটনা ঘটে, সাকেত কোর্টের ভেতরে এর আগে গুলি চলে এবং কোর্টের নিরাপত্তা পরিকাঠামো একাধিকবার দিল্লি শহরে ঢেলে সাজানো হয়েছে নিম্ন আদালতগুলিতে। কিন্তু তারপরে বন্দীরা যখন নিজেদের মধ্যে মারামারি করছে, এই ঘটনা প্রায় 3 থেকে 4 মিনিট বা তার থেকেও বেশি সময় চলেছে, কিন্তু পুলিশ কেন তখন ইন্টারফেয়ার করলো না, এই গুরুতর প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে উঠছে। একদম জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার বেঙ্গালুরুর দিকে নজর রাখতে হচ্ছে। এক মর্মান্তিক ঘটনা সেখানে ঘটেছে আরসিবির, যেখানে সেলিব্রেশন হচ্ছিল আর সেই সময় 11 জনের মৃত্যু হয় পদপিষ্ট হয়ে। তা নিয়ে রাজনৈতিক চর্চা চলছে, কিন্তু তার মাঝে যে সমস্ত ঘটনাক্রম ঘটেছে আপনাদের জানাতে থাকবো। পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু, আহত 47 জন। চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়ি বেঁধে যায়, সেই সময় লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ, একথা জানানো হচ্ছে। IPL চ্যাম্পিয়ন হয়ে কোহলির বেঙ্গালুরু যখন এই সেলিব্রেশনের মুডে ছিল, তখন কেন সেলিব্রেশন বন্ধ করা হলো না সেই প্রশ্ন করা হচ্ছে। সেলিব্রেশনের আয়োজন করা হয় চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার জন্য দর্শকদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়। বিপত্তি সেখান থেকেই শুরু হয়। ভিড় কত হবে সেটাও কি আন্দাজ করতে পারেনি পুলিশ? এই প্রশ্ন উঠছে। শোকের মাঝেই স্টেডিয়ামের ভেতরে উৎসব চলতে থাকে। কর্ণাটক সরকারকে নিশানা করেছে এই নিয়ে কর্ণাটক বিজেপি। কর্ণাটকের হাতে রক্ত লেগে আছে পোস্ট করে নিশানা করেছে বিজেপি এবং দুর্ঘটনার দায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার নেওয়া উচিত, এই দাবিতে সরব হয়েছেন অনেকেই। সিদ্ধারামাইয়া বলছেন 30,000 স্টেডিয়ামে প্রায় 2 লক্ষ মানুষ ঢোকার চেষ্টা করার সময় এই বিপর্যয় হয়। আর ডেপুটি CM শিবকুমার তিনি দাবি করছেন যে অনুষ্ঠান দ্রুত শেষ করা হয়েছে, সেজন্য বন্ধ করা হয়নি অনুষ্ঠান। কর্ণাটকের সরকার হচ্ছে কংগ্রেসের, আর সেখানে অধীর রঞ্জন চৌধুরী সরাসরি কংগ্রেসের সরকারকে অর্থাৎ সিদ্ধারামাইয়া সরকারকেই দায়ী করছেন যে তাদের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। সেখানকার যে সরকার, সেই সরকারের যে প্রশাসন, তাদের অনেক বড়সড় গাফিলতি ছিল বলে আমি মনে করি এবং তাদের সেই গাফিলতির কারণে এতগুলো উৎসাহী উচ্ছ্বাসী ক্রিকেট সমর্থক, অন্ধ ক্রিকেট সমর্থক, বিরাট কোহলির সমর্থক বা তাদের যে ক্লাব, সেই ক্লাবের সমর্থক আজকে অকারণে অকালে তাদেরকে মৃত্যুর মুখে পতিত হতে হলো। এই মৃত্যু মেনে নেওয়া যায় না, এই মৃত্যু কোনোভাবেই সমর্থন করা যায় না। I do not want to defend the incident, the tragedy so happened. I do not want to defend, I do not want to play politics in this. Our government is not going to play politics in this. Let us see the outcome of the magisterial report. I will give 15 days time. The capacity of the stadium is only 35,000 people. Only 35,000 seats are there. But 2 to 3 lakh people
have come to participate in the celebration. This is not a controllable crowd. Actually, I apologize for all the people of Karnataka and Bangalore. We wanted to give a procession, but the crowd was very uncontrollable. Yes. So we dropped that procession. So I appeal to excuse us. Even from the Vidhan Soda till here, though the rain came and it was the crowd was uncontrollable, the police also was finding very difficult. We had arranged more than 5,000. It is a young, vibrant crowd. This is we can't use our lathi. সোজা বীরভূমে চলুন। দলে কি কোণঠাসা হয়ে বিজেপির শরণাপন্ন অনুব্রত মণ্ডল, এই প্রশ্নটা উঠছে। পুলিশের হাত থেকে বাঁচতে বিজেপির আইনজীবী নেতার দ্বারস্থ হয়েছেন নাকি অনুব্রত মণ্ডল? বীরভূম তৃণমূলের প্রাক্তন সভাপতি হয়ে ময়দানে বিজেপির আইনজীবী নেতা বিপত্তারণ ভট্টাচার্য। ঘটছেটা কি, হচ্ছেটা কি বোঝার চেষ্টা করব। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি তন্ময়। দেখো, বিপত্তারণ ভট্টাচার্য বিজেপির বীরভূমের যে লিগ্যাল সেল রয়েছে সেখানে তিনি আজকে এই মুহূর্ত পর্যন্ত যখন কথা বলছি তখনও তিনি সেখানে রয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিজেপির জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন। ফলে বিপত্তারণ ভট্টাচার্য বিজেপির নেতা। এবার বিজেপির নেতা আসেন কিনা জানার জন্য আমরা একাধিক বিজেপি নেতাকে ফোন করেছি, যারা বীরভূমের বোলপুর জেলা সাংগঠনিক দায়িত্বে আছেন। তারা প্রত্যেকে বলেছেন তিনি আমাদের নেতা, কেউ বলেছেন তিনি এই মুহূর্তে কিছুটা নিষ্ক্রিয় রয়েছেন। আমরা বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তার বক্তব্য আমরা কালেক্ট করেছি। তিনি বলেছেন হ্যাঁ উনি আমাদের নেতা, আমি 9 তারিখের পরে ওনার সাথে কথা বলবো, তারপরে ওনার অবস্থান জানবো। উনি এখন আবার রানিং দলের হয়েও, মানে উনি ইঙ্গিত করেছেন তৃণমূলের হয়েও তিনি কিছু কাজকর্ম করছেন। অর্থাৎ একদিকে বিজেপির নেতা, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, তিনি বিজেপির হয়ে 24 লোকসভাতে চুটিয়ে প্রচার করেছিলেন। এখনও তাঁর দলের সভাপতি বলছেন তিনি আমাদের নেতা, আমি তার সাথে কথা বলবো, এবং তিনি আবার এখন রানিং দলের হয়ে নাকি মানে তৃণমূলের হয়ে কাজও করছেন। এই হচ্ছে বিজেপির জেলা নেতাদের অবস্থান। বিপত্তারণ ভট্টাচার্য অবস্থান, বিপত্তারণ ভট্টাচার্য আইনজীবী হিসেবে তিনি যে কোনো মানুষকে সাহায্য করতে পারেন, সেই অধিকার তার রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গাতে, এইখানকার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিরোধীরা প্রশ্ন তুলছেন তৃণমূলের এত স্ট্রং আইনজীবী সেল রয়েছে বীরভূম জেলাতে, তারা সেখান থেকে কেন আইনজীবী পেলেন না নাকি আইনজীবী নিলেন না? এই দুটো প্রশ্ন। অনুব্রত মণ্ডলের পাশে কি তৃণমূলের আইনজীবীরা কেউ দাঁড়ালেন না, নাকি তৃণমূলের তরফ থেকে আইনজীবী দেওয়া হলো না, নাকি অনুব্রত মণ্ডল নিলেন না? এই প্রশ্নগুলোতেই কিন্তু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। উত্তর পেলেই সেটা পরিষ্কার হবে। তাহলে বিপত্তারণ ভট্টাচার্য বিজেপির লিগ্যাল সেলের যিনি নেতা, বিজেপির জেলা নেতা, তার শরণাপন্ন হলেন অনুব্রত, নাকি তিনি অনুব্রতকে সাহায্য করতেলেন? কারণ পরপর দুদিন আমরা দেখেছি এই বিপত্তারণ ভট্টাচার্য অনুব্রত হয়ে ছোটাছুটি করছেন পুলিশের কাছে, যাতে তার এই সাক্ষাৎ আটকানো যায়। এবং একদম তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে কথাগুলো তন্ময় প্রামাণিক বলছিলেন, আমাদের প্রতিনিধি তন্ময় যে কথাগুলো বলছিল, সত্যি আমাদের কাছে প্রমাণ তো রয়েছে। ছোটাছুটি করছেন তো বিপত্তারণ। অনুব্রতর আইনজীবী হিসেবে এসডিও অফিসে গিয়েছিলেন, তিনি চক্রান্তের অভিযোগও করেছিলেন। শুনুন। আমরা জানি, আমরা সমস্ত যা জানাবার সেটা জানি। এর মাধ্যমে অডিওটা করা হয়েছিল বলে সেটা যদি বলেছেন, পরবর্তীকালে দেখা যাবে আদালতে যা বলার আমরা বলবো। ওই যে চক্রান্তের শিকার এটুকু বলছি। সেটা পরবর্তীকালে আমরা আর কিছু বলবো না, যেটা যা দেওয়ার তদন্তকারী অফিসারকে আমরা দিয়েছি। আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলেছি। আপনি পুলিশকে কি জানালেন একটু বলে দিন। আমরা জানি, যেটা জানিয়েছি সেটা অসুস্থ সেটা জানেন, অসুস্থ যেটা জানো না আইনের মোতাবেক জানি। অসুস্থতার কথা বলছেন অনুব্রত মণ্ডলের এবং চক্রান্তের অভিযোগ করছেন। আর এই বক্তব্যের পর কিন্তু বিতর্ক দানা বাঁধে। তাহলে দলে কোণঠাসা হয়ে কি বিজেপির শরণাপন্ন অনুব্রত মণ্ডল? যখন এই প্রশ্নটা উঠছে, তখন বিপত্তারণ ভট্টাচার্যের সঙ্গে যখন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু কোনো আর কথা বলতে চাননি। একটা ইনফরমেশনের জন্য, এটা হচ্ছে যে আপনি বিজেপিতে আছেন এখন, বিজেপির লিগ্যাল সেল? না, বিজেপির লিগ্যাল সেলের আপনি তো আছেন। না, বিপত্তারণ বাবু কিন্তু কোনো মন্তব্য করতে চাইলেন না। আচ্ছা, জেলা বিজেপি মানে বীরভূম বিজেপি তারা কি বলছেন শুনুন। বিপত্তারণ বাবু হয়তো লিগ্যাল সেলের দায়িত্বে ছিলেন,
এখন আছে কি নেই সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি আজকেও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যাচ্ছে উনি রয়েছেন। হ্যাঁ রয়েছেন, তবে আমার কাছে যতটুকু খবর যে উনি বিজেপির লিগ্যাল সেলে থাকলেও তিনি রানিং দলের পক্ষেও তিনি অনেক কাজকর্ম করছেন, দায়িত্ব নিচ্ছেন, এই খবর আমার কাছে আছে। আমার ব্যক্তিগতভাবে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আমি আশা করছি 9 তারিখের পর তেনার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব, তার সঙ্গে জানাজানি করব, এরপর আমি বলতে পারবো সঠিক উনি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। জেলা বিজেপির কাছে খুব একটা খবর সেরকম কিছু নেই বলেই মনে হলো, কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বলছেন বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে। ওদিকে অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য রইল ব্যাক টু ব্যাক। আমি এটা বিষয় বলতে পারবো না, কারণ আমি বিষয়টা জানি না। এখন বিজেপির লিগ্যাল সেলের নেতা সে যদি প্রফেশনালি তার কেসটা নিয়ে থাকেন তাহলে আমার এখানে কিছু বলার নেই, কারণ প্রফেশনালি তো যে কেউ যে কেস নিতে পারে। আমি এটা বিষয়ে খোঁজ নেব। আমি এটার সাথে সহমত নই, যদি উনি নিয়ে থাকেন এটা আনফর্চুনেট, আমি সেটা চাইবো না, কিন্তু ব্যাপারটা কি এক্স্যাক্টলি আমি সেটা জানি না, সুতরাং আমার জেনে বিষয়টিতে বলা উচিত। আইনজীবী কোনো দলের আমি তো জানি না সেটা, আইনজীবী সমাজের পিছনে তো স্ট্যাম্প মারা থাকে না যে কোনো রাজনৈতিক দলের সে আইনজীবী তার কাছে যে যাবে তারই আইনজীবী হিসেবে কাজ করে, এটা আমরা জানাই। বাংলা এখন সব কিছু উলটপুলট হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কিন্তু হয়তো বা তাই হয়ে গেছে বাংলায় আজকে। অনুব্রত মণ্ডলের কে নিয়ে নিন্দার ঝড় শুরু হয়েছে, আর শুধুমাত্র যে চারপাশে হচ্ছে তা নয়, দলের ভেতরেই হচ্ছে। আগের দিন আপনাদের বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের বক্তব্য শুনেছিলাম, তিনি বলছেন যে তার মানসিক অসুস্থতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। এবার রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও বলছেন একই কথা, তার বোধ বুদ্ধি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কি বলেছেন শুনুন। অনুব্রত মণ্ডল বড় মাপের নেতা, দল তার কাজ করেছে। একটা ব্যক্তি নিয়ে যার নিজস্ব একটা বোধ বিচার থাকা প্রয়োজন সকলেরই, তো সেই সূত্রে দল বলার পরেও কেউ কিছু না করলে কি আর বলবো দলের উপরে। দেখুন কি আর বলবো, রাজ্যের মন্ত্রী নিজেই বলছেন। আর এখানেই তো তৃণমূলের অবস্থান নিয়েই প্রশ্ন উঠছে, কারণ দলের একজন ছাত্র নেতা যিনি সভাপতি ছিলেন টিএমসিপি, তাকে সাসপেন্ড করা হলো, ঠিক একই কারণে সেও হুমকি দিয়েছিল। কিন্তু অনুব্রত মণ্ডল, তার ক্ষেত্রে এই নরম মনোভাব কেন তৃণমূল কংগ্রেসের? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কবে পদক্ষেপ নেবে বা আদৌ ব্যবস্থা নেবে কিনা এই প্রশ্ন উঠছে। তাহলে তৃণমূলের স্ট্যান্ড ঠিক কি? একই অপরাধে কেন পৃথক পদক্ষেপ নেওয়া হচ্ছে? দল দেখছে, দলের সিদ্ধান্ত দলের ওপরে, এরকম নয় যে তুমি শুনেছো আমি শুনেছি। দলের নেতৃস্থানীয় সবাই জেনেছে, তারা যে স্টেপ নিচ্ছে, যেরকমভাবে চলছে সেরকমভাবে সিদ্ধান্ত। এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই, কিন্তু দল তো এরকম দেখছে না, এরকম নয় যে জানে না দল। হ্যাঁ শুনছি, খুবই রয়েছে, ওখানে যাওয়া যাবে না টাইমে, এমন তো এখান থেকে আশীর্বাদ দেখা করতে পারি। অনুব্রতর বেড রেস্টের সময়সীমা শেষ। অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশের কাছে 5 দিন সময় চেয়েছিলেন অনুব্রত। মেডিকেল সার্টিফিকেটে 5 দিন রেস্টের পরামর্শ দিয়েছিলেন হিটলার চৌধুরী। আজই শেষ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী সেই 5 দিনের সময়সীমা। এবার কি আইসিকে কদর্য হুমকি মামলায় থানায় হাজিরা দেবেন অনুব্রত? অনুব্রতর বিরুদ্ধে আদৌ কঠোর পদক্ষেপ করবে পুলিশ? উঠছে এই প্রশ্নগুলোই। ওনার মাথায় দিদির হাত আছে, বীরের সম্মান দিয়ে যিনি রেখেছেন, তার উপরে এত মুখের ভাষা, মানে বাড়ির মা বউকে নিয়ে মেয়েকে নিয়ে কথা বলছেন, এত নোংরা কথা বলছেন বারবার, সেটা মানে কানে ঢুকতে চাইছে না, কিন্তু কানে তো শুনছি। তারপরও পুলিশ কিছু করতে পারছে না, মানে বুঝতে পারছেন যে এ রাজ্যে পুলিশের ক্ষমতাটা কোথায়, আর অনুব্রত মণ্ডলের মতো যারা ভাষার সন্ত্রাস করছে তাদের জায়গাটা কোথায়। তাদের মানে ক্ষমতাটা এখানে অনেক বেশি। যতদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন দেখবে এদের একদম রমরমা বাজার থাকবে। অনুব্রত মণ্ডল তার কথা বলেছেন,
আমি তার কথায় কোনো গুরুত্ব দিতে রাজি না। এইসব কথাবার্তা বলেনি বা কেন, আমাদের নিজেদের শুনতে খারাপ লাগে। সত্যি কথা বলতে সবার মুখ্যমন্ত্রী উনি, তারই সৈনিক বলতে গেলে পরে মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা সবারই জানানো উচিত। তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী, এ তো অপেক্ষা রাখে না যে তাকে সম্মান জানানো সবাই আমাদের কর্তব্য। কে ব্যক্তিগতভাবে অনেক দুষ্কৃতকারী অনেক কিছু করে বেড়াচ্ছে, সব দায়িত্ব আর মুখ্যমন্ত্রীর না। তবুও মুখ্যমন্ত্রী হিসেবে উনি আমাদের যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে, উনি নিশ্চয়ই ওনার দিকটা দেখবেন, এইটুকুই বলতে পারি। অনুব্রত মণ্ডলকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সেই ছাড় দিয়ে যাচ্ছে। কতদিন সেই ছাড় চলে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, কারণ আর কবে। এবার পাঁশকুড়ার ক্ষেত্রেও তো একই কথা। পাঁশকুড়া কাণ্ডে এখনো অধরাত অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। পুলিশ কি করছে? অভিযোগ দায়েরের পর 2 সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এখনো অধরা শুভঙ্কর দীক্ষিত। বিচার চাইছে পরিবার। অভিযুক্ত দোকানদার এবং সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ চোর অপবাদে। সেই বাচ্চা ছেলেটা চোর অপবাদে পাঁশকুড়ার 7ম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাসকে সবার সামনে মারধর করে সে, এবং তারপর আত্মঘাতী হয় ওই ছোট শিশু। কৃষ্ণেন্দু বারবার বলেছিল সে চুরি করেনি, তাতেও কেউ কান দেয়নি। এরপর অপমানে মাকে চিঠিতে লিখে আত্মহত্যা করে 7ম শ্রেণীর ওই পড়ুয়ার। সে চুরি করেনি তার প্রমাণ মেলে সিসিটিভি ফুটেজেও। তারপর পাঁশকুড়া থানার সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। কিন্তু তারপর 14 দিন কেটে গেলেও এখনো তাকে গ্রেফতার করা যায়নি, গ্রেফতার করতে পারেনি পুলিশ। কেন? শুধুমাত্র তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে। ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার না করা হলে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে যাওয়ার ভাবনা কৃষ্ণেন্দু দাসের পরিবারের। অর্থাৎ এক্ষেত্রেও পুলিশ ছাড় দিচ্ছে। এখনো পুলিশ কিছু করছে না। পুলিশটা করলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, আমরা তো খুব অসহায় গরিব না, এইলে সে বড় লোক, ওর জন্য আমাদেরকে যে গরিবরা আমরা পুলিশের কাছে যাচ্ছি, আমাদের সঙ্গে না ঠিকঠাক পুলিশ দিচ্ছে, তাকে অযথা আড়াল করে যাচ্ছে। তাকে এতদিন পুলিশ নিয়ে যে থালায় রাখলো, আবার তাদের বাড়িতে প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো সাড়াও দিচ্ছে না, এখনও অ্যারেস্টও হচ্ছে না। মানে পুলিশ তো, ওরাও তো সন্তানের বাবা, ওরা কিন্তু সেটা ভাবছে না। ওরা শুধু তাকে আড়াল করে যাচ্ছে, আর আমরা অসহায় না, নির্দোষ না, হইলে আমাদের পাশে একদমই পুলিশ এসে দাঁড়াচ্ছেই না। পুলিশরা চাইলে বড় বড় চোর ডাকাতের দিকে ধরতেছে। সামান্য আমার ছেলের এই অসহায় ছোট ছেলের জন্য পুলিশরা কিছুই করছে না, বরঞ্চ দোষী যে তাকে আড়াল করে বাঁচানোর চেষ্টা করতেছে। আমাদের অসহায়, আমাদের গরিব মানুষ, আমাদের কিছু নেই বলে ভাড়ায় থাকি, তাই পুলিশ তার এখন সে সিভিক পুলিশ, তার টাকা পয়সা আছে, তার ক্ষমতার জোর হচ্ছে না, তাকে পুলিশ আড়াল করছে। আর আমাদেরকে গরিব অসহায় বলে আমাদেরকে কোনো করছে না। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের দিকে নজর রাখবো, কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। 9 জুন তিনি দিল্লি যাচ্ছেন এবং সেই সাক্ষাতে মূলত বাংলার দাবি দাওয়া নিয়ে সরব হতে পারেন। অর্থাৎ যা বকেয়া রয়েছে সেগুলো তিনি চাইবেন, এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। সামনে 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে যে অভিযোগ বারবার করা হয়েছে এবং সেই অভিযোগ আরও তীব্র হয়েছে নির্বাচনের আগে, যে রাজ্যের বকেয়া মেটায় না কেন্দ্র বঞ্চনা করছে রাজ্যের সঙ্গে। এবার যে খবর পাওয়া যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে এই বকেয়া নিয়েই তিনি সরব হতে পারেন। অর্থাৎ রাজ্যের যা বকেয়া আছে তা দেওয়ার আবেদন করতে পারেন মুখ্যমন্ত্রী। এদিকে 9 জুন দুদিনের সফরে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। রাজ্যের বকেয়া নিয়ে দরবার করতেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 3 অস্ত্রের শান দিয়ে 26-এর ভোট প্রচারে নামছে বিজেপি। মোদী সরকারের 11 বছর পূর্তি কর্মসূচি থেকেই ভোট প্রচার শুরু। জাপানকে পিছনে ফেলে ভারত বিশ্বের 4র্থ বৃহৎ অর্থনীতি। 2047-এর মধ্যে উন্নত দেশ গঠনের স্বপ্ন ফেরি করে প্রচার করবে বিজেপি। তুলে ধরা হবে অপারেশন সিঁদুরের সাফল্য। মাওবাদীদের বিরুদ্ধে সরকারের লড়াইও প্রচারের অন্যতম হাতিয়ার। মোদীর উন্নয়নের সঙ্গী হোক আমজনতা, বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন পদ্ম নেতারা। সম্পদের বৈষম্য ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে সর্বাধিক জায়গায় পৌঁছেছে। বেকারত্ব 44 বছরে সব থেকে বেশি পৌঁছেছে। তাহলে এই ইনকামের যে সুবিধা, সেইটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কোথায়? সেই টাকাটা তো হাতে গোনা কয়েকটা অংশের কাছে পৌঁছাচ্ছে। 2% মানুষের হাতে 70% সম্পদ, অর্থাৎ বাকি 98% মানুষের হাতে কিন্তু বাতি ধরিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদী 2 কোটি চাকরি দেবো বলেছিলেন, দিতে পারেন।
এই নিয়ে কথা বলবো। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, আমার যেটা জানার সেটা হচ্ছে 26-এর ভোট যদি পাখির চোখ হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলোকে সামনে রাখছে, মাথায় রাখছে বিজেপি? 3 অস্ত্রের শানের কথা বলা হচ্ছে, কোন অস্ত্র সেগুলো? দেখো, এই মুহূর্তে মানে এই মাস জুড়ে অন্তত বিজেপির মূল টার্গেট যে 9ই জুন নরেন্দ্র মোদী সরকারের 11 বছর পূর্তি হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের কাছে তারা যেতে চাইছেন এবং সেক্ষেত্রে সাধারণ মানুষকে যত বেশি করে ইনভলভ করা যায় সেটাই তাদের লক্ষ্য এবং সেখানে মূলত 3টে বিষয়ের উপরে তারা জোর দিচ্ছে। একটা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্ব অর্থনীতিতে ভারত যেভাবে এগিয়ে চলেছে, এই মুহূর্তে 4র্থ স্থানে, জাপানকে টপকে ভারত সেই জায়গাতে পৌঁছেছে, সেই বিষয়টি যেমন ভাবে তারা তুলে ধরবেন যে অর্থনীতির ক্ষেত্রে নরেন্দ্র মোদীর থাকার কতটা প্রয়োজনীয়তা রয়েছে এবং সাধারণ মানুষ কিভাবে তাতে উপকৃত হচ্ছে। তার পাশাপাশি এই যে অপারেশন সিঁদুর, অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে সরকার কতটা শক্তিশালী হয়েছে এবং আত্মনির্ভর হয়েছে ভারত, সেটাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা। তার পাশাপাশি অভ্যন্তরীণ ক্ষেত্রে যে মাওবাদ, নকশালবাদের যে সমস্যা সেটাকে তারা নিকেশ করতে চলেছে। এই বিষয়ের পাশাপাশি নরেন্দ্র মোদীর যে মূল মন্ত্র রয়েছে যে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন, সেখানে ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত। আজ বিশ্ব পরিবেশ দিবস। আজ প্রধানমন্ত্রী সিঁদুর পাতার গাছ রোপণ করেছেন, খুবই তাৎপর্যপূর্ণ, কারণ অপারেশন সিঁদুর আর তারপরে তার এই সিঁদুর গাছ লাগানো। তিনি এক্স হ্যান্ডেলে সেটা পোস্টও করেছেন। তিনি লিখছেন যে সম্প্রতি গুজরাট সফরের সময় 1971 সালের যুদ্ধে অসীম সাহস আর পরাক্রম দেখানো কচ্ছের বীরাঙ্গনারা তার হাতে একটা সিঁদুর গাছ তুলে দেন। বিশ্ব পরিবেশ দিবসে নিজের বাসভবনের প্রাঙ্গণে এই গাছ রোপণ করেন। এই গাছ দেশের নারী শক্তির প্রেরণা ও প্রতীক হয়ে থাকবে বলেও লেখেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের জন্য সেনাকে সম্মান জানিয়ে আলোচনা প্রস্তাব আসছে বিধানসভায়। আগামী 10ই জুন মঙ্গলবার বিধানসভায় এই প্রস্তাব আনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে বিধানসভায় আজকের সর্বদল বৈঠক বয়কট বিজেপি। শুরু হয়েছে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। আপনারা জানেন ইতিমধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ঘটনা সেটা নিয়ে একটা প্রস্তাব আসবে। সেই প্রস্তাবটা চেয়ার থেকেই আসবে। এটা 10 তারিখে প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং এটা আলোচনার সময়সীমা আমরা 2 ঘন্টা দিয়েছি। অপারেশন সিঁদুরের জন্য সেনাকে সম্মান জানিয়ে আলোচনা প্রস্তাব আসছে বিধানসভায়। আগামী 10ই জুন মঙ্গলবার বিধানসভায় এই প্রস্তাব আনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে বিধানসভায় আজকে সর্বদল বৈঠক বয়কট বিজেপি। শুরু হয়েছে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। রাজ্যে ফের আক্রান্ত উর্দি। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধর, পুলিশ কিয়স্ক ভাঙচুরের অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার মহেশতলা থানার পুলিশের। স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, পলাতক অভিযুক্ত স্ত্রী। কাঁচরাপাড়ার শরৎপল্লীর বাসিন্দা সুমিত মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। বীজপুর থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের। তদন্ত শুরু করেছে পুলিশ। সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা মাকে বেধড়ক মারধর, ছেলের ঘটনা। ক্যানিংয়ের মদ্যপ অবস্থায় প্রথমে বাবার উপর চড়াও হয় অভিযুক্ত সুশান্ত সর্দার। বাধা দিতে এলে মাকেও মারধর করে বলে অভিযোগ। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনা তদন্ত করেছে পুলিশ। হাওড়ার জগৎবল্লভপুরে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ সকালে মুন্সিরহাটে দেহটি চোখে পড়ে স্থানীয়দের। পরিচয় লোকাতেই মুখে মাখানো কালো মোবিল খুন করে দেহ ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ বাসিন্দাদের। তদন্তে জগৎবল্লভপুর থানার পুলিশ। তৃণমূলের হাতে থাকা সমবায় ছিনিয়ে নিল বিজেপি। গাইঘাটার ডুমা ফিশারমেন্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সমবায় নির্বাচনে 6 থেকে 3 আসনে জয়ী বিজেপি। গাইঘাটার শশাডাঙ্গা ও বর্ণবেরিয়ার পর আরও একটি সমবায় ভোটে হারল শাসক দল তৃণমূল। শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের বেহাল দশা, নেই অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা। সিটি স্ক্যান বা এক্স-রের জন্য রোগীকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যেতেও ভোগান্তি। অভিযোগ খতিয়ে দেখলেন তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ। দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দেন। পরিবেশ দিবসে বিডিও তৎপরতা। সন্দেহজনক বালি বোঝাই ট্রাক্টর আটক। পরিবহন লাইসেন্স অনুমতিপত্র দেখতে চান, না মেলায় নিজেই খবর দেন থানায়। ট্রাক্টর ও চালক আটক। তদন্তে ডেবরা থানা। গুয়াহাটি থেকে হাওড়াগামী মালগাড়িতে পাচারের চেষ্টায় এনজিপি স্টেশনে তল্লাশিতে উদ্ধার চোরাই কাঠ, গাঁজা ও সুপারি। একাধিক বগি থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাঠ। পলাতক ট্রেন চালক ও গার্ড। তদন্তে জিআরপি ও স্পেশাল অপারেশন গ্রুপ।
আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার, খিচুড়ি, ডাল পোড়া, অখাদ্য। বাঁকুড়ার লাদনা গ্রামে নিম্নমানের খাবার নিয়ে ক্ষোভ চরমে। অভিযোগ, খাবার খারাপ হওয়ায় তা গবাদি পশুকে খাওয়ানো হয়। 106 জন উপভোক্তা রয়েছেন এই কেন্দ্রে। বারবার অভিযোগ জানিয়েও ফল মেলেনি বলে ক্ষোভ। অঙ্গনওয়াড়ি ভবন 7 বছর ধরে তালাবন্দি, খালি বাটি হাতে। বিক্ষোভ মা ও শিশুদের। ওল্ড মালদার বাঙাবাড়ি বটতলির ঘটনা। খাবার পেতে 2 কিলোমিটার হেঁটে অন্য গ্রামে যেতে হয়। ব্লক প্রশাসনের ঘাড়ে দায় ঠেলেছে সিডিপিও। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।